বিজেপি সরকারের প্রতি অন্নপূর্ণা ভান্ডার নিয়েও কিছুটা ক্ষোভ বাড়তে পারে বলে আমার মনে হচ্ছে। হাস্যকর এবং করুণও ব্যাপার এটা যে মৃত তৃণমূলরা যা করেছে তাতে করে তো মমতা বন্দ্যোপাধ্যায় দলের অভ্যন্তরেই প্রায় শহীদের মর্যাদা পেয়ে যাচ্ছেন। লোভী সুবিধাবাদী কয়েকজন মানুষ তারা আর কিভাবে সংগঠনকে চাঙ্গা করবেন, তাদের ভরসা করবে কে? সেক্ষেত্রে ওদের বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে বরং 21শে জুলাই উদযাপনটা। তো যত দিন যাবে আমরা দেখবো তৃণমূল কংগ্রেসের যে ভোট সেটা কমতে থাকছে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূল কংগ্রেসের অন্দরে বড় ধরনের ভাঙন ও চরম রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। 2026 সালের নির্বাচনের পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন এই দলটিতে নজিরবিহীন বিভক্তি ও বিশৃঙ্খলা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস কি সত্যি ভাঙছে? আমাদের সাথে রয়েছেন অধ্যাপক অংশুমান কর। অংশুমান দা, নমস্কার। নমস্কার। অনেকের দাবি তৃণমূল কংগ্রেস বর্তমানে সাংগঠনিক ও রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে। আপনি কি এই মূল্যায়নের সঙ্গে একমত? কেন? যদি একটু বলেন। হ্যাঁ, অবশ্যই। মানে দুটো তো বটেই। রাজনৈতিকভাবে চ্যালেঞ্জের মুখে, তার কারণ এত বছর ১৫ বছর ক্ষমতায় ছিল যে দল, সেই দল হঠাৎ করে ক্ষমতাচ্যুত হয়েছে এবং তাদের সামনে উঠে এসেছে এতদিন যারা বিরোধী ছিল, অন্তত গত ৫ বছর, সেই বিজেপি। বিজেপি এখন শাসন ক্ষমতায় পশ্চিমবঙ্গের। কাজেই এটা তো পরিষ্কার যে রাজনৈতিকভাবে যদি তৃণমূল কংগ্রেস দুর্বল না হয়ে যেত তাহলে তাদের এই রাজনৈতিক পরাজয়টা ঘটতো না। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের অবস্থা রাজনৈতিকভাবে যথেষ্ট খারাপ, যথেষ্ট সঙ্গীন, এবং সেটা নানা রকমভাবে নানা দিকে প্রকাশ পেয়ে যাচ্ছে। তাদের একাধিক নেতা ইতিমধ্যেই জেলে চলে গিয়েছেন, হয়তো আগামী দিনে আরো বেশ কিছু নেতা জেলে চলে যাবে। কাজেই রাজনৈতিকভাবে খুবই চ্যালেঞ্জের মুখে পড়েছে। তার কারণ তৃণমূল কংগ্রেস এটাও বুঝতে পারছে না যে বিজেপির যে রাজনীতি মুখ্যত সেটা হচ্ছে হিন্দুত্বের রাজনীতি। সেই রাজনীতির মোকাবিলা ভবিষ্যতে তৃণমূল কংগ্রেস কি করে করবে? তারা যে পদ্ধতিটা অবলম্বন করেছিল, এবার একদিকে তো ছিলই অবশ্যই আহ সংখ্যালঘু ভোটকে একটি নির্দিষ্ট উপায়ে সংগঠিত করার চেষ্টা, অনেকে যেটাকে বলেছেন তোষণ। আরেকদিকে ছিল শেষের দিকে নরম হিন্দুত্বের রাজনীতি, সরকারি টাকায় একের পর এক মন্দির তৈরি করেছিল, তো সেগুলো কাজে লাগেনি। যার ফলে এই মুহূর্তে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস যে কি করবে সেটা তৃণমূল কংগ্রেসের কাছে একেবারেই পরিষ্কার নয়। এবং তাদের এই রাজনৈতিক পথ খুঁজে পাওয়াটাই যে কি হবে তাদের আগামী দিনের কর্মসূচি, সেটাই এখন তাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং দ্বিতীয় এই কারণেও চ্যালেঞ্জ যে অনেকখানি হিন্দু ভোট যেমন বিজেপি কনসলিডেট করতে পেরেছে, তেমনি নির্বাচন পরবর্তী সময়ে যে সমস্ত রাজনৈতিক ঘটনাবলী ঘটেছে সেটা থেকে বোঝা যাচ্ছে যে মুসলিম যে ভোটটা, সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে মুসলিমদের যে ভোট, সেটাই সবচেয়ে বড় অংশের ভোট। সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের উপরে খুব একটা আর বিশ্বাস রাখতে পারছে না, যেটা কিন্তু ওই ফলতার উপনির্বাচনে জাহাঙ্গীরের এই নির্বাচন থেকে সরে আসা এবং তারপর তৃণমূল কংগ্রেসের ভরাডুবি, সেটা থেকে খানিকটা বোঝা গেছে। তো সেই জন্য অবশ্যই রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে, সাংগঠনিক চ্যালেঞ্জের মুখে তো বটেই। একটা তৃণমূল কংগ্রেস ভেঙে এখন ৩টে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে ইতিমধ্যেই। ভবিষ্যতে ৪টে ৫টে আরো তৃণমূল কংগ্রেস তৈরি হতেই পারে। কিচ্ছু বলা যায় না। কখন কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না। তো সেই হয়েছে অবস্থা। এবং সবচেয়ে মানে হাস্যকর এবং একদিক থেকে করুণও ব্যাপার এটা যে ওই যাকে বলা হচ্ছে তৃণমূল ঋত, সেই তৃণমূল ঋত মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের চেয়ারপারসনের পদ থেকে সরিয়ে দিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করেছে। আবার এই কালীঘাট তৃণমূল যাকে বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল, সেই তৃণমূল একাধিক তৃণমূলের নেতাকে সাসপেন্ড করেছে। কে যে কাকে সাসপেন্ড করছে আর কার সাসপেনশনে যে শেষ পর্যন্ত বহাল থাকছে, কোনটা যে আসল তৃণমূল কংগ্রেস, সে নিয়েই তো মানুষের মনে হাজারটা প্রশ্ন। তো যে কারণে সাংগঠনিকভাবে তো খুবই বড় চ্যালেঞ্জ এটা। এবং নিচু তলার যে কর্মীরা, সেই কর্মীরা হয়তো খানিকটা এখনো পর্যন্ত তৃণমূলের সঙ্গে আছে, কিন্তু নেতাদের হয়তো খুঁজে পাওয়া যাবে না। নেতাদের একটা অভাব ঘটতেই থাকবে, যেটা ঘটছেও মফস্বল শহরগুলোতে, গ্রামে-গঞ্জে ইতিমধ্যেই ঘটতে শুরু করেছে। তো সেইটা একটা বড় চ্যালেঞ্জ হবে যে কি করে কর্মীদের সঙ্গে সঙ্গে আ তাদেরকে পরিচালন করার মতো ক্ষমতা যে সমস্ত নেতাদের আছে, তাদেরকেও দলের
অভ্যন্তরে রাখা যায়। তো যে দিক থেকে সাংগঠনিকভাবেও খুবই বড় চ্যালেঞ্জের মুখোমুখি তৃণমূল কংগ্রেস ডেফিনেটলি, এবং সবচেয়ে বড় মানে পরীক্ষা তৃণমূল কংগ্রেসের হতে চলেছে 21শে জুলাই। দুই তৃণমূলই সেই দিন অনুষ্ঠান করবে বলে শুনেছি। তো সেদিন জমায়েত কেমন হয়, মানে কতখানি স্বতঃস্ফূর্ত থাকে মানুষের অংশগ্রহণ, এই সমস্ত থেকে বোঝা যাবে, অনেকটা বোঝা যাবে যে এই যে সাংগঠনিক চ্যালেঞ্জ, সেই সাংগঠনিক চ্যালেঞ্জের মোকাবিলা তৃণমূল কংগ্রেস, দুই তৃণমূলই কিভাবে করতে পারছে। দলের অভ্যন্তরে মতপার্থক্য বা গোষ্ঠীদ্বন্দ্বের খবর কতটা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? হ্যাঁ, রাজনৈতিকভাবে এই যে মতপার্থক্য বা গোষ্ঠী দ্বন্দ্ব, যেটা নিয়ে আমরা এতক্ষণ কথা বলছিলাম, যেটা প্রকাশ্যে চলে এসেছে আজকে, আর একেবারেই লুকোনো কিছু নয়, সেটা রাজনৈতিকভাবে একদিক থেকে তো গুরুত্বপূর্ণ বটেই। মানে যদি এটাকে আমরা নির্বাচনের সঙ্গে সংযুক্ত করে ভাবি, তাহলে হয়তো তেমন গুরুত্বপূর্ণ নয়। কারণ আমার নিজের ধারণা যে ঋতব্রতরা যে তৃণমূলের জন্ম দিল, সেই তৃণমূলের সঙ্গে নিচু তলার কর্মীরা থাকবেন না। সেটা কিন্তু ইতিমধ্যেই ওরা যখন যখন পোস্ট করছেন, বা এই তো একটা হাস্যকর কথা রচনা বন্দ্যোপাধ্যায় বলেছেন, হ্যাঁ, যে উনি তার নিজের ক্যারিশমায় একজন অভিনেত্রী হিসেবে জিতেছেন। তো তার নিচেও দেখছিলাম যে সমস্ত কমেন্টস হচ্ছে, তা থেকে পরিষ্কার যে নিচু তলার কর্মীরা তারা কিন্তু এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কেই তাদের নেত্রী বলে মনে করছে। তো যে কারণেই এটা হয়তো নির্বাচনের ক্ষেত্রে খুব বড় প্রভাব ফেলবে না, কেননা সাধারণ মানুষ এই দুই তৃণমূলকেই আসলে রিজেক্ট করতে শুরু করেছে। তার কারণ হচ্ছে যে বিশ্বাস নড়ে গেছে না। এবং একটা দলের মধ্যে যদি এতগুলো গোষ্ঠী, এ ওর বিরুদ্ধে কথা বলছে, এ আজকে এই দলে রয়েছে, কালকে তাকে অন্য দলে দেখা যাচ্ছে, এতে কি হয়, এই দলটার যে সাংগঠনিক ভিত্তি একেবারে কেঁপে গেছে, এই দলটায় স্থিতাবস্থা ফিরে আসতে যে অনেক সময় লাগবে, সেটা যখন সাধারণ মানুষ বুঝতে পারেন, তখন তাদেরকে আর সত্যিকারের বিরোধী দল বলে ভরসা করেন না। কাজেই নির্বাচনের যে রাজনীতি, সেই রাজনীতিতে হয়তো এই ভেতরের কথা কতটা বাইরে আসছে, সেটা তেমন বিরাট কোনো প্রভাব ফেলবে না। যা প্রভাব ফেলার ইতিমধ্যেই ফেলেছে, সেটা হচ্ছে এই বিশ্বাস নড়ে যাওয়া মানুষের, যারা এখনো ভরসা করেছিলেন। কিন্তু এই যত কথা বাইরে আসবে, আমার নিজের ধারণা রাজনৈতিক একটা প্রভাব হবে, এবং সেটা তৃণমূলের রাজনৈতিক কেন্দ্রিক প্রভাব। নির্বাচনের বাইরে আমি যেটা বলছি, সেটা তো দেখাই যাচ্ছে, যেটা একটু আগে বলছিলাম, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে সমস্ত, এমনকি তৃণমূল কর্মী বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি ওই যে সমস্ত তৃণমূল কর্মী ক্ষোভ উগরে দিচ্ছিলেন নির্বাচনে এই ভরাডুবির পরে, তারা কিন্তু এই যত খবর বাইরে আসতে থাকবে, যত দেখা যাবে যে যে দলটার মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম দিয়েছিলেন, সেই দলটাকে এভাবে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে এরা, যারা অনেক পরে এসেছে, যাদের মধ্যে অনেকেই অন্য দল থেকে এসেছে, তৃণমূলের সঙ্গে ছিলই না, যেমন ঋতব্রত, সেই হয়ে গেছে ওদের নেতা। তো তত কিন্তু ওই অংশের যে বিশ্বাস, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ফেরত পেতে শুরু করবেন। মানে প্রায় মমতা বন্দ্যোপাধ্যায় তো, অনেকে ভেবেছিল যে বিজেপি ওকে শহীদের মর্যাদা দেবে, কিন্তু এই তৃণমূলরা যা করেছে, তাতে করে তো মমতা বন্দ্যোপাধ্যায় দলের অভ্যন্তরেই প্রায় শহীদের মর্যাদা পেয়ে যাচ্ছেন। তার প্রতিষ্ঠা করা দল, সেই দলের একটা অংশ তাকেই মানে চেয়ারপারসনের পদ থেকে সরিয়ে দিয়েছে। তো রাজনৈতিকভাবে তাৎপর্যটা এটাই থাকবে বলে আমার মনে হয়, যে যত দিন যাবে এইসব কথা আরো যত বাইরে আসতে থাকবে, ভেতরের কোন্দল, এবং সেই কোন্দলের অনেকখানির কেন্দ্রেই থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, ওদের প্রতি যত উষ্মা এরা প্রকাশ করতে থাকবেন, ততই কর্মীদের কাছে কিন্তু, আমার ধারণা নিচুতলার কর্মীদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই খানিকটা শহীদের মর্যাদা পেতে থাকবেন, এবং আস্তে আস্তে গ্রহণযোগ্য হয়ে উঠতে থাকবেন। কিন্তু নির্বাচনের রাজনীতির যে বড় প্রেক্ষিত, তাতে এই ভেতরের খবর এতক্ষণে যা প্রভাব ফেলার ফেলে দিয়েছে, সকলে বুঝে গেছেন, যেটা বললাম, যে এই দলটাকে খুব ভরসা করার জায়গায় দলটা নেই, আমরা ভরসা করতে পারি না। সেদিক থেকে বড় নির্বাচনের যে রাজনৈতিক পরিসর, সেখানে এই ভেতরের খবর বাইরে চলে আসা, কোন্দলের খবর বাইরে চলে আসা খুব বড় প্রভাব ফেলবে বলে আমার মনে হচ্ছে। হ্যাঁ, আপনার এই কথাটাকে একটু এক্সটেন্ড করে বলি, যে এই যে টালমাটাল পরিস্থিতি যেটার কথা আমরা আলোচনা করছি, এই পরিস্থিতি সামাল দিতে কি ধরনের সাংগঠনিক বা রাজনৈতিক পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? প্রথম কথা হচ্ছে, পদক্ষেপটা কারা নেবেন। এক হচ্ছে ঋত তৃণমূল আছে একদিকে, আরেকদিকে আছে মূল তৃণমূল। আমি সেটাকেই তৃণমূল বলবো। এখন আসলে সবাই ঋত তৃণমূল বলছেন বলে আমি বলছি বোঝানোর সুবিধার্থে, কিন্তু ওদেরকে তৃণমূল কংগ্রেস সত্যি সত্যি বলার কোনো জায়গা আছে বলে আমার মনে হয় না। এবং কোথাও একটা আমার বিশ্বাস আছে যে আদালত পর্যন্ত এই বিষয়টি যদি গড়ায়,
ঋতব্রতরা সমস্যায় পড়বেন, যতই নির্বাচন কমিশন ওদের স্বীকৃতি দিক না কেন, দেবেন কিনা জানি না, বা যতই বিধানসভার স্পিকার ওদের স্বীকৃতি দিন না কেন। তো সেই কারণে আমি ঋতব্রত তৃণমূলের কি করা উচিত সে বিষয়ে কিছু না বলাই ভালো। ইনফ্যাক্ট তারা যাই করুন, আমার নিজের ধারণা হচ্ছে যে গণভিত্তি ওরা আর কোনো মতেই তৈরি করতে পারবেন না। ওদের বিশ্বাসযোগ্যতা ভীষণভাবে প্রশ্নের মুখে। লোভী সুবিধাবাদী কয়েকজন মানুষ, তারা আর কিভাবে সংগঠনকে চাঙ্গা করবেন? তাদের ভরসা করবে কে? ওই তাদের যে সমস্ত ব্যক্তিগত কিছু অনুচর আছেন তারাই ওদের সঙ্গে থাকবেন। আমার ধারণা যে সাংগঠনিকভাবে গোটা বাংলা জুড়ে কাজ করবার মতো জায়গায় এই তৃণমূল ঋত থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো থাকবেন, যদিও তার গুরুত্ব অনেকখানি কমে যাবে। ওই যে বললাম যে প্রথম বড় পরীক্ষাটা হতে যাচ্ছে 21শে জুলাই, সেদিন হয়তো আমরা খানিকটা আন্দাজ পাবো। যেটা করা দরকার সেটা হচ্ছে ঢেলে সংগঠনকে সাজানো দরকার একটু সময় নিয়ে। খুব তাড়াহুড়ো করে উনি সমস্ত কমিটি ভেঙে তাড়াহুড়ো করে আবার কমিটি তৈরি করছেন এবং যাদের দায়িত্ব দিচ্ছেন তারা দুদিন পরে ছেড়ে চলে যাচ্ছেন। এক্ষুনি এই সব কাজগুলো না করে একটু ওয়েট অ্যান্ড ওয়াচ করা দরকার, এবং কারা ওর সঙ্গে থাকছেন, কারা এই মাঠের রাজনীতিতে, যেমন এই এক্ষুনি বিজেপির বিরোধিতা করার চেয়েও আমি বলবো, সেটা তো ওরা করবেনই, কিন্তু নতুন সরকারের বিরুদ্ধে কথা বলে খুব একটা তো ওই মধুচন্দ্রিমার সময় থাকে, জনগণের সমর্থন পাওয়া যায় না। সেক্ষেত্রে ওদের বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে বরং 21শে জুলাই উদযাপনটা, যে 21শে জুলাইটা করে কিভাবে উদযাপন করতে পারবেন। সেটার জন্য একেবারে গ্রাসরুট লেভেল থেকে ওদের ওই যে বললাম নেতৃত্বের একটা শূন্যতা হয়েছে। এখনই ওদের বিভিন্ন পোস্ট কারা কারা হোল্ড করবেন সেসব ডিক্লেয়ার না করে যদি সম্ভব হয় উচ্চ নেতৃত্বের এখনো যে কজন অবশিষ্ট আছেন তারা যদি একটু মানে ঘুরে ঘুরে সংগঠনটা তৈরি করেন নানা জায়গায় আবার নতুন করে, যে সমস্ত কর্মীরা হতোদ্যম হয়ে পড়েছেন তাদের সামনে গিয়ে দাঁড়ান, ওই ডিম ছোঁড়ার ভয় সেটাকে উপেক্ষা করে বা জয় করে যদি দাঁড়াতে পারেন, যেতে পারেন, ঘুরতে পারেন, ছোট ছোট মিটিং করতে পারেন, নতুন ভাবে নেতা তৈরি করতে পারেন। নেতার কিন্তু দরকার, শুধু কর্মীদের দিয়ে হয় না। তলার লেভেলে কর্মীদের পরিচালনা করার জন্য নেতৃত্বের খুবই প্রয়োজন আছে। ভুলভাল মানুষজনকে তৃণমূল নেতা বানিয়েছিল, এবং হয়তো সেটা চেয়েও ছিল, আমি বানিয়েছিল বলবো না, হয়তো চেয়েই ছিল এই সমস্ত ভুলভাল মানুষদের নেতা বানাতে। এখন বুঝেছে যে সেই মডেলটা আলটিমেটলি ফ্লপ করে গেছে। তো যে কারণে আমি এটা মানে আবার বলছি যে আমি মনে করছি না যে সাংগঠনিকভাবে তৃণমূলের পক্ষে ঘুরে দাঁড়ানো অসম্ভব। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশ্চয়ই সেই অতীতের জনমোহিনী যে ব্যাপারটা ছিল, জননেত্রী বলে তাকে যে আমরা স্বীকৃতি দিয়েছিলাম, ততখানি ক্রাউড পুলার উনি আর থাকবেন না, এটা বোঝাই যাচ্ছে। কিন্তু ওর উপস্থিতিটা এবং কতটা উনি নিজে মোবাইল হতে পারবেন, ওর উপস্থিতিটা ম্যাটার করে। মানে এখনো আমার ধারণা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিম ছুঁড়েছে, কিন্তু এখনো মানুষের সাহস হবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিম ছোড়ার। সেরকম ঘটনা কিন্তু ঘটেনি। উনি কিন্তু বেশ বেশ কয়েকবার রাস্তায় বেরিয়ে এসেছেন। তো যে কারণে উনি নিজে যদি মুভ করতে পারেন, এবং শীর্ষ নেতৃত্বের আরো কয়েকজন নেতা যাদের মোটামুটি কলঙ্কহীন ভাবমূর্তি, যেমন ধরা যাক শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি যদি একটু মুভ করতে থাকেন, তাহলে হয়তো সংগঠনটা আস্তে আস্তে চাঙ্গা হবে। হতোদ্যম কর্মীরা সবসময় কিন্তু নেতৃত্বকে পাশে পেতে চান। তো এই ভরসাটা, জনগণের ভরসা ফেরানো পরের কথা, জনগণের ভরসা এত দ্রুত ফিরবে না। সাংগঠনিকভাবে চাঙ্গা করতে গেলে একেবারে নিচু তলায়, তলার লেভেলে কর্মীদের ভরসাটা আগে অর্জন করতে হবে, নতুন নেতা তৈরি করতে হবে এবং তাদের উজ্জীবিত করতে হবে, কর্মীদের উজ্জীবিত করতে হবে মাঠে নামার জন্য। তো সেইটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, এবং সেটা তৃণমূল কংগ্রেস কতটা করতে পারছে আমি আরো নির্দিষ্ট করে বলছি যে প্রাথমিক জড়তা কাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কতখানি করতে পারছেন তার উপরে কিন্তু এইটা অনেকখানি নির্ভর করবে যে আগামী দিনে তৃণমূল তার সাংগঠনিক যে কাঠামো সেটা ধরে রাখতে পারবে কিনা। তাহলে তৃণমূল কি বাম বলয়ের সাথে আঘাত করতে পারে, কেমন সম্ভাবনা দেখছেন? দেখো, যেদিনকে মানে ভোটে পরাজয় হয় তার কদিন পরেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন রবীন্দ্র জয়ন্তী পালন করলেন তার বাড়িতে, সেদিন তো একটা খোলা আহ্বান রেখেছিলেন সমস্ত বাম দলের প্রতি। খুব ইন্টারেস্টিং, মানে বামেদের গুরুত্বটা কতখানি পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখনো আছে বোঝা যায়। নির্বাচনের আগে আবার শ্রমিক ভট্টাচার্য বিজেপি সভাপতি, তিনি আবেদন রেখেছিলেন বামেদের কাছে জোট করার জন্য। তো বামেরা দুক্ষেত্রেই সাড়া দেয়নি। আমার ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় এখনো বামেদের সঙ্গে নিয়ে চলতে চাইবেন, তার কারণ একদম উপরের তলায়
যে ইন্ডিয়া জোট, সেখানে তো কোথাও একটা সত্যি তো কংগ্রেসও আছে, তৃণমূলও আছে, বাম দলগুলোও আছে এখনো পর্যন্ত। পশ্চিমবঙ্গের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। কাজী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে একটা চেষ্টা থাকবেই বাম দলগুলোকে মানে ওদের সঙ্গে নিয়ে চলার। কিন্তু উল্টোটা কি হবে, মানে বাম দলগুলো কি চাইবে তৃণমূল কংগ্রেসকে সঙ্গে নিয়ে চলতে? তার কারণ সেটা যদি হয়, একেই তো বামেদের নিজেদের একটা অতীত আছে এবং সেইখানে যে সবকিছু সবসময় ভালো ছিল, বিশেষ করে শেষের কয়েক বছরে তা তো নয়। কতগুলো এমন ঘটনাও ছিল যে ঘটনাগুলোর কথা বামফ্রন্ট সরকারের আমলের কলঙ্ক চিহ্ন হিসেবে বারবার ঘুরে ফিরে জনমানসে আসে এবং সেগুলোকে উস্কেও দেয় যারা বামেদের বিরোধী। তারা তৃণমূল কংগ্রেসও দেয়, কখনো কংগ্রেস দেয়, বিজেপি তো দেয়ই। তো সেই কারণে ওদের নিজেদেরই একটা দায় আছে, নিজেদেরই এখনো পর্যন্ত নতুন জেনারেশনের যারা মুখ তারা অত্যন্ত উজ্জ্বল, একেবারে ঝকঝকে মুখ, নিষ্কলঙ্ক চরিত্র প্রত্যেকেই, কণা মাত্র কলঙ্ক নেই কারোরই এখনো পর্যন্ত। সেটা যেমন সত্য, তেমন ওদের যে অতীতটা, সেই অতীতের একটা ভারও তাদের বহন করতে হবে, এই তরুণ নেতৃত্বকেও বহন করতে হবে। তো সেই ভারটাই ওরা সামলাবেন, নাকি আবার তৃণমূল কংগ্রেসের এই 15 বছরের যে কুকীর্তি, এত এত যে দুর্নীতি, এত এত যে অনাচার, এই যে অপশাসন, পুলিশকে একেবারে দলীয় ক্যাডারের মতো ব্যবহার করা, এই সমস্তকে মানে স্বীকৃতি দেবেন যে ঠিক আছে তৃণমূল যা করেছে করেছে, এই দায়ও আমরা নিলাম? আমার ধারণা যে সেই দায় বাম দলগুলো নিতে চাইবে না। কাজেই যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হয়তো আগামী দিনে আবার আমরা দেখবো এরকম খোলা আহ্বান আসতে পারে, আমার নিজের ধারণা যে বাম দলগুলো কোনো মতেই এই মুহূর্তে সেই আহ্বানে সাড়া দেবে না। অনেক দূর ভবিষ্যতে কি হতে পারে সেটা এখনই প্রেডিক্ট করা অসম্ভব, কারণ রাজনীতিতে শেষ পর্যন্ত মানে এটা কোনোদিনই হবে না এটা বলা যায় না। রাজনীতিকে বলাই হয় একটা সম্ভাবনার শিল্প। তো সেদিক থেকে এটা এটা বলা মুশকিল যে আজ থেকে ধরা যাক 10 বছর পরে, মানে দ্বিতীয় টার্মে যদি বিজেপি আসে ক্ষমতায়, আমার মনে হচ্ছে দ্বিতীয় টার্মে বিজেপি ক্ষমতায় চলে আসবে। যেভাবে বিজেপি সরকার এখনো পর্যন্ত কাজকর্ম করছে, এত দ্রুত পশ্চিমবঙ্গে কখনোই ক্ষমতা পরিবর্তন হয়নি যে 5 বছর পরে শাসক বদলে দিয়েছেন মানুষ। এবং এটা তো মানতেই হবে যে বিজেপি সরকার এখনো পর্যন্ত যে সিদ্ধান্তগুলো নিয়েছেন তাতে যেমন ভীষণ অপ্রিয় সিদ্ধান্ত আছে, গরিব মানুষ একটা অংশ, হকারদের একটা অংশ ভীষণভাবে ক্ষুব্ধ হয়ে গেছে, তেমনই আবার মধ্যবিত্তের একটা অংশকে কিন্তু বিজেপি সরকার তুষ্ট করতে পারছে, হিন্দুদের একটা অংশকে কিন্তু বিজেপি সরকার তুষ্ট করতে পারছে, এবং সেই সন্তুষ্টিকরণটা চলছে সম্পূর্ণভাবে ভোটের রাজনীতির কথা মাথায় রেখে। তো সেই জন্য আমার নিজের ধারণা যে খুব দ্রুত বিজেপি শাসনের অবসান পশ্চিমবঙ্গে হবে না, এবং সেটা যদি না হয় তাহলে দূর ভবিষ্যতে কিন্তু বামেদের সঙ্গে তৃণমূলের জোট হতেও পারে। যেমন আমরা ছোট থেকে বড় হয়েছি কংগ্রেসের অত্যাচারের কথা শুনে, যে বামেরা কিভাবে আক্রান্ত হয়েছে কংগ্রেসের দ্বারা, জরুরি অবস্থার সময়ের কথা শুনে, নকশাল আন্দোলনের কথা শুনে, সিদ্ধার্থ শঙ্কর রায়, রুনু গুহনিয়োগী তাদের আহ, আহ, ভূমিকার কথা শুনে। কখনো তো আমরা আমাদের ছোটবেলায় কৈশোরেও ভাবতেও পারতাম না, যৌবনেরও প্রথম দিকে ভাবতেও পারতাম না যে বামেদের সঙ্গে কখনো কংগ্রেসের কোনো জোট হতে পারে, কিন্তু সেটা তো হলো। তো যে কারণে আমি বলছি যে যদি বেশ অনেকটা সময় বিজেপি সরকারে থাকে তাহলে কি হবে সেটা এখনই বলা মুশকিল। সেক্ষেত্রে তৃণমূলের সঙ্গে কোথাও একটা বামেদের জোট হলেও হতে পারে, এখনই বলা সেটা মুশকিল। তার কারণ ওই রাজনীতি সম্ভাবনার শিল্প। কিন্তু এক্ষুনি আগামী 5 বছরে বা আগামী বিধানসভা নির্বাচনে বা লোকসভা নির্বাচনে আমি সেই রকম জোটের কোনো সম্ভাবনা অন্তত দেখছি না, বামেদের তরফ থেকেই প্রত্যাখ্যানটা আসবে। জনসমর্থনের দিক থেকে তৃণমূল কংগ্রেসের বর্তমান অবস্থান আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখো, এটা তো ঠিক যে গত নির্বাচনেও কিন্তু 41% ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে। কাজেই তৃণমূল কংগ্রেসের এই যে ভোটটা সেটা রাতারাতি উবে গেছে, এই সমর্থনটা রাতারাতি উবে গেছে, এটা বলা খুব সঠিক কাজ হবে না। এটা এই কারণেও আমি বলছি যে যদি আমরা এর আগের যে পরিবর্তন 2011-র কথা মাথায় রাখি, তাহলেও দেখবে এই ভোটটা সরতে না একটুখানি সময় লাগে, মানে রাতারাতি সরে যায় না। 2011-তেও কিন্তু আমরা দেখেছিলাম যে নির্বাচনের পরে প্রাথমিকভাবে কোথাওই সেইভাবে বামেদেরকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না, কিন্তু যখন নির্বাচন হলো তখন দেখা গেল কিন্তু 30%-এর ওপরে বাম এবং কংগ্রেস জোট কিন্তু ভোট পেয়ে গেছে। কাজেই যে ভোটটা সেবারও তাই, এই 40%-এর কাছাকাছি বিধানসভা নির্বাচনেও বামেরা ভোট পেয়েছিল, কাজেই সেটা কিন্তু অতি দ্রুত অন্তর্হিত হয়ে যায়নি, হাওয়ায় সঙ্গে সঙ্গে যে উবে গেছে এমনটা ছিল না। সক্রিয়তা অনেকটা হয়তো কমে যায় যতখানি তারা ভিজিবল থাকে, এই যে সাপোর্টটা,
এই বামেদের যে সাপোর্টটা তখন ছিল বা তৃণমূল কংগ্রেসের এখন যে সাপোর্টটা আছে সেটা অনেকখানি চোরা সমর্থন। যারা সমর্থক তারা এই মুহূর্তে বাইরে এসে সোচ্চারে ঘোষণা করার মতো ওই মহুয়া মৈত্র ডাক দিয়েছেন যে ভয় কি, আমরা তো যাচ্ছি। ওদের যা ইমেজ, ওদের যা উপস্থিতি, সেটা তো আর তলার লেভেলের তৃণমূল কর্মীদের ইমেজ বা উপস্থিতি নয়। তারা আক্রান্ত হওয়ার ভয় সারাক্ষণই পাচ্ছেন এবং পাবেন। তো সেই কারণে এবং বড় নেতাদেরও অনেকজন রীতিমতো ডিম থেরাপির শিকার হয়েছেন, তো সেটা তো আরো আতঙ্কেদের বাড়িয়ে দেবে। তো সেই কারণে আমার ধারণা যে এই সমর্থনটা খুব যে স্পষ্ট হবে, খুব যে প্রকাশ্যে আসবে এক্ষুনি, তেমনটা নয়। ওই 21শে জুলাইয়ের সভাটা, যে জন্য আমি বলছিলাম বারবার যে খুব গুরুত্বপূর্ণ, সেদিন হয়তো খানিকটা বোঝা যাবে যে ভয়, ভীতি, আড়ষ্ঠতা কাটিয়ে কতজন তৃণমূলের কর্মী সেদিন কলকাতা শহরে উপস্থিত হন। সেটা থেকে একটা বোঝা যাবে খানিকটা যে জনসমর্থনটা ঠিক কোন জায়গায় এখন আছে। কিন্তু আমার নিজের ধারণা সম্পূর্ণ জনসমর্থনটা এক্ষুনি উবে গেছে এমনটা আমি বলবো না। মানে একটা অংশ থাকে যেটা হচ্ছে ফ্লোটিং মানে ভোট। সেই ভোটের চরিত্র হচ্ছে সবসময় শাসকের পক্ষে থাকা, শাসক দল তাদের পক্ষে সবসময়। কেননা শাসকের ক্ষমতা চলে যাবে এটা যদি খুব নিশ্চিত না হয় মানুষ, তাহলে শাসকের সঙ্গে থাকার চেষ্টা করে যে স্থিতাবস্থাটা থাক, এই এই জিনিসগুলো তো আমি পাচ্ছি, কেন আমি এর বিরুদ্ধে এক্ষুনি ভোট দেবো। সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে খানিকটা গেছে এবারের ভোটে, যে কেউই এভাবে নিশ্চিত ছিল না যে বিজেপি জিতে ক্ষমতায় আসতেই চলেছে। ইনফ্যাক্ট আমার নিজেরও ধারণা ছিল যে তৃণমূল কোথাও একটা ক্ষমতা ধরে রাখবে, রিটেন করবে, এত অন্যায়, এত দুর্নীতি, এত অনাচারের পরেও। কিন্তু সেটা তো হয়নি। এবং যার ফলে যে অংশটা এবারও তৃণমূলকে ভোট দিয়েছিল ওই বিশ্বাসে যে তৃণমূল হয়তো ক্ষমতা ধরে রাখবে, তারা ইতিমধ্যেই শিফট করে গেছে। এটা নিয়ে কোনো, কেন তাদের কোনো মানে অবস্থান থাকে না, তারা ওই সরকারের সঙ্গে থাকতে চায়। সেটা একটা ভোট চলে গেছে অলরেডি, মানে সেই সেই ধসটা নেমে গেছে অলরেডি। কিন্তু আমার নিজের ধারণা যে আন্দাজে বলা মুশকিল, ওই 21শে জুলাই দেখে খানিকটা বোঝা যাবে, বা কোনো একটা নির্বাচন হলে বোঝা যাবে। ফলতার নির্বাচনে যেমন বোঝা গেছে যে সংখ্যালঘু এলাকায় মানুষ তৃণমূলকে খুব একটা ভরসা করছে না, প্রোটেকশনই তৃণমূল দিতে পারবে না এই মানুষগুলো, সেটা মনে করছেন ওরা। যত দিন যাবে এটা আস্তে আস্তে পরিষ্কার হবে। কিন্তু আমার নিজের ধারণা তবুও সব মিলিয়ে ওই মানে 28-30% মতো একটা ভোট এখনো তৃণমূলের সঙ্গে আছে, এবং এটা হচ্ছে একটা চোরা সমর্থন। যদি মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনগুলোতে যে কথাগুলো আমরা আগে বলছিলাম, যে সাংগঠনিকভাবে দলটাকে আবার শক্তপোক্ত না করতে পারেন, নতুন জায়গায় দাঁড় করাতে না পারেন, তাহলে কিন্তু এই জনসমর্থনটাও তৃণমূলের সঙ্গে থাকবে না। যত দিন যাবে এই জনসমর্থনটা কমতে থাকবে, ক্ষইতে থাকবে। সেটা বামেদের ক্ষেত্রেও হয়েছে, একদম বামেদের ক্ষেত্রেও হয়েছে। যদি বামেদের ভোট প্রাপ্তির মানে আমরা যদি গ্রাফটা দেখি, একদম সেটা হয়েছিল। তো সেটা তৃণমূলের ক্ষেত্রেও কিন্তু হবে, যে এক্ষুনি যদি দলকে শক্ত হাতে ধরে আবার নতুন করে গঠন করতে না পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং 21শে জুলাই সেদিক থেকে একটা সুযোগ ওদের কাছে নিশ্চয়ই। যদি পারেন তাহলে হয়তো অনেকটা জনসমর্থন ফিরে পেতে পারেন। ওই যে বললাম যে যে চোরা সমর্থনটা এখন আছে তৃণমূলের পক্ষে, যেটা রাতারাতি উবে গিয়েছে বলে আমি মনে করছি না, সেটা হয়তো ফেরত আসবে। কিন্তু রাজনৈতিকভাবে আমার নিজের ধারণা যে তৃণমূল কংগ্রেসের পক্ষে এই কাজটা খুব কঠিন, এবং রাজনৈতিকভাবে আমি নিজে মনে করছি যে তৃণমূল কংগ্রেসের পক্ষে পক্ষে মানে বিরাট বড় কিছু করে ফেলা এ রাজ্যে আর কখনোই হয়তো সম্ভব হবে না। ওই ওদের ভোটটা কমতে কমতে বামফ্রন্টের যেমন হয়েছিল, যদি সম্পূর্ণভাবে চাঙ্গা করতে পারেন দলকে, কর্মীদের, নতুন নেতা তৈরি করতে পারেন, আলাদা প্রশ্ন। ম্যাজিকের মতো এসব জিনিস হয় না। এই জন্যই আমি বলছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়সটাও একটা ফ্যাক্টর। এগুলো করলে চাঙ্গা হবে এটা আমি বলেছিলাম, কিন্তু এগুলো যেটা করতে পারবেনই তার কোনো নিশ্চয়তা কিন্তু নেই। বরং আমার আমার ধারণা যে ওরা পারবেন না, এই কাজগুলো করতে ওরা পারবেন না। কাজেই ঋত তৃণমূলের চেয়ে ওরা ভালো জায়গায় থাকবেন ডেফিনেটলি। কিন্তু ওদের ভোটটাও যত দিন যাবে ওদের জনসমর্থন কমতে থাকবে, ওদের ভোটটা ক্ষইতে থাকবে, রক্তক্ষয় হবে, এবং শেষ পর্যন্ত ওই বামেদের ক্ষেত্রেও যা হয়েছিল যে ওই 4-5% একটা ভোট, যেটা একেবারে কমিটেড। তৃণমূলের তো এমন মানুষ আছেন কোনো মতাদর্শ নেই দলটার, কিন্তু দিদিকে ভালোবাসেন, দিদিকে বিশ্বাস করেন, এখনো এমন মানুষ আছেন তৃণমূলে, এটা অস্বীকার করা যাবে না। সেই ভোটটা রয়ে যাবে। খুব যে উজ্জ্বল একটা সম্ভাবনা ভোট ধরে রাখার ক্ষেত্রে, জনসমর্থনের ক্ষেত্রে, এই মুহূর্তে সেটা নেই। আমি আবার বলছি 21শে জুলাই অনেকটা বোঝা যাবে। তার মধ্যে সংগঠনকে কতটা চাঙ্গা করতে পারলেন মমতা বন্দ্যোপাধ্যায়, 20টা দিন এখনো হাতে সময় আছে। এবং তার পরবর্তীকালেও যদি দেখা যায় এটা ফ্লপ করলো, তার পরবর্তীকালেও উনি কতটা মুভ করছেন, কতটা একদম খোল নলচে সংগঠনকে বদলে ফেলছেন,
কর্মীদের একটা অংশ এখনো ওর সঙ্গে আছে, তাদের সামনে মানে নিজে বা কতটা উচ্চ স্পেস দিতে পারছে? উচ্চ লেভেলের বড় নেতাদের নিয়ে যেতে পারছেন তাদের কনফিডেন্স ফিরিয়ে আনার জন্য, এবং তাদের সামনে আবার নতুন নেতৃত্ব, স্থানীয়ভাবেও নতুন নেতৃত্ব তুলে আনতে পারছেন, যারা তাদেরকে আগামী দিনে নেতৃত্ব দিতে পারবে, কোন পথে তারা যাবে, কি করবে, সেই পথ নির্দেশ দিতে পারবে। সেটা যদি করতে পারেন তাহলে হয়তো জনসমর্থন ধরে রাখতে পারবেন। আমার ব্যক্তিগত ধারণা এটা করা উচিত, এগুলো করলে ভালো হবে, আমি এটা বলছি বারবার। আমার ব্যক্তিগত ধারণা এখনো পর্যন্ত এই দলটা যে গতিতে চলেছে, বা নির্বাচনের পরবর্তীকালে যে সমস্ত ঘটনাক্রম ঘটেছে, তাতে আমার ব্যক্তিগত ধারণা এত সহজ কাজটা হবে না, এবং হয়তো যত দিন যাবে আমরা দেখব তৃণমূল কংগ্রেসের যে ভোট সেটা কমতে থাকছে, সেটা ক্ষইতে থাকছে, এবং তৃণমূল কংগ্রেস শেষ পর্যন্ত একটি, আমি বলবো, প্রায় গুরুত্বহীন আঞ্চলিক রাজনৈতিক দলে পর্যবসিত হতে চলেছে। আচ্ছা অংশুমান দা, এই যে আমরা আলোচনা করলাম এই পরিস্থিতি, টালমাটাল পরিস্থিতি, বামেদের সাথে আতাত হবে কিনা, তো এই কোশ্চেনটাকে আমি আরেকটু বাড়িয়ে বলছি যে পশ্চিমবঙ্গের এই সামগ্রিক রাজনীতিতে এই পরিস্থিতি কি ধরনের পরিবর্তন আনতে পারে? দেখো, মানে যেটা একটা ব্যাপার সেটা হচ্ছে যে একটা তো অস্থিরতার মধ্যে এখনো পশ্চিমবঙ্গ আছে। একটা পুরনো জিনিস মানে ধসে গেলে, ক্ষয়ে গেলে তার জায়গায় নতুন একটা ব্যবস্থা তৈরি হতে তো খানিকটা সময় লাগে। তো সেই সময়টুকু এই সরকারকেও আমরা দিতে দিতে রাজি আছি, দেবো। হয়তো কোনো কোনো ইস্যুতে আমরা অনেকেই বিরোধিতা করেছি ইতিমধ্যেই, সেটা খুবই ইস্যু ভিত্তিক বিরোধিতা। সামগ্রিকভাবে এই সরকারকে আরেকটু সময় দেওয়ার আমিও পক্ষপাতী, কিন্তু সেই স্থিতাবস্থা পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফিরে আসতে আরেকটু সময় লাগবে। যেটা মাঝে কয়েক বছরে একটা স্থিতাবস্থা হয়ে গেছিল যে তৃণমূলই সর্বে সর্বা, আর কোথাও কেউ নেই, তাদের কথাই শেষ কথা সর্বত্র। সেটা হতে পারে আবারও যে বিজেপি সর্বে সর্বা হয়ে গেল, কিন্তু সেই স্থিতাবস্থাটা ফেরত আসতে আরেকটু সময় লাগবে। ইতিমধ্যে কিছু কিছু ঘটনা ঘটেছে, জানি অস্থিরতা তৈরিও হয়েছে। এটা গেল একটা দিক, এটা আমি প্রশাসনিক দিক থেকে বললাম যে এই যে টালমাটাল একটা অবস্থা চলছে, তাতে পশ্চিমবঙ্গের কি অবস্থা হতে পারে বা কি কি পরিবর্তন আমরা দেখতে পারি ভবিষ্যতে। এটা একটা বড় পরিবর্তন হতে পারে, যেটা আমি বললাম যে বিজেপির একাধিপত্য প্রতিষ্ঠিত হবে, এবং তখন একটা স্থিতাবস্থা আবার রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গে আসবে। সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে। এক, দ্বিতীয় যে সম্ভাবনাটা প্রবল, আমি বললাম যে বাম এবং তৃণমূলের জোট হওয়ার সম্ভাবনা তেমন খুব একটা নেই, অন্তত নিকট মানে ভবিষ্যতে নেই, দূর ভবিষ্যতে হয়তো আছে। কিন্তু আরেকটা সম্ভাবনা সত্যি সত্যি আবার জেগে উঠবে কিছুদিনের মধ্যেই আমার ধারণা। সেটা হচ্ছে বাম দলগুলোর যারা যারা এখনো বামেদের জোটে ছিল না, সেই দলগুলো কিন্তু বামেদের কাছাকাছি চলে আসবে। যেমন ধরা যাক এসইউসিআই, এসইউসিআই এই নির্বাচনে কিন্তু বামেদের জোটে ছিল না, কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি যে একটা দুটো ইস্যুতে ছাত্রদের যে একসাথে যে কাজ অংশটা, করেছে। এক্স্যাক্টলি ছাত্রদের যে অংশটা ডিএসও, তারা দেখেছি এসএফআই এর সঙ্গে মিছিল করছে, বা বড় ইস্যুতেও এসইউসিআই এসে দাঁড়িয়েছে অকাল উচ্ছেদের ইস্যুতে। তো সে এইটা আরো এরকম ছোট ছোট কিছু বাম দল আছে যারা হয়তো আস্তে 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 এই ফ্রন্টের তলায় চলে আসবে। তাদের যে তাত্ত্বিক রাজনৈতিক মানে কি বলবো কনফ্লিক্ট রয়েছে, মতের পার্থক্য রয়েছে, সেগুলোকে অতিক্রম করে। আবার এটাকে আর বলছে বৃহত্তর বাম ঐক্য। বৃহত্তর বাম ঐক্য, এটা অনেকদিন ধরে ওরা বলে আসছেন, কিন্তু সেটা আমরা দেখিনি। এইবার যা পরিস্থিতি হয়েছে পশ্চিমবঙ্গে, সেই বৃহত্তর বাম ঐক্য আক্ষরিক অর্থেই আমরা পশ্চিমবঙ্গে দেখতে পেতে পারি। এটা গেল একটা। আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কংগ্রেসের সঙ্গে আবার এই বাম জোটের মানে একটা সম্পর্ক তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। সেখানে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিরাট বড় ফ্যাক্টর। কংগ্রেস যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে চলতে চায় পশ্চিমবঙ্গের মাটিতে, এই মুহূর্তে ওদের যিনি প্রদেশ কংগ্রেস সভাপতি আছেন, তিনি খুবই তৃণমূলপন্থী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের খুবই অনুরাগী। তো সেটা আমি উড়িয়ে দিচ্ছি না, অধীর চৌধুরী থাকলে হয়তো অন্য সম্ভাবনাটাই বেশি ছিল। কিন্তু তবুও একটা ক্ষীণ সম্ভাবনা আছে যে তৃণমূল কংগ্রেসকে যদি কংগ্রেস সঙ্গে নিয়ে না চলে, তাহলে আবার হয়তো খুব নিকট ভবিষ্যতেই আমরা বামেদেরও এই বৃহত্তর একটা যে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ জোট, সেই জোটে এই বাম দলগুলোর সঙ্গে সংযুক্ত হতে দেখতে পাবো। এই একটা রাজনৈতিক পরিবর্তন কিন্তু এই টালমাটাল পরিস্থিতি একটু স্থিতু হয়ে গেলেই আমরা দেখতে পেতে চলেছি সম্ভবত। মানে আপনি কি বলতে চাইছেন দূর ভবিষ্যতে মানে বিজেপি বনাম বাকি সব দল? দূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সেটাই প্রায় অনিবার্য হতে চলেছে,
প্রায় অনিবার্য হতে চলেছে। তার কারণ আমি আবারও বলছি, আমার নিজের ধারণা, বিজেপি শাসিত একাধিক রাজ্যে আমি প্রায় নিয়মিত যাই পেশাগত কারণে, এবং আমি কিন্তু দেখেছি যে সেই রাজ্যগুলোতে বিজেপি তাদের ইডিওলজিক্যাল জায়গা থেকে কণামাত্র সরে না, কিন্তু এমনই একটা সিস্টেম তৈরি করে এবং গভর্নেন্সের জায়গাটায় কিছু কিছু মানে এমন বদল আনে যে মধ্যবিত্ত মানুষ, সাধারণ মানুষ, তারা কিন্তু ওই স্থিতাবস্থাটার পক্ষে ক্রমশ ঢলে পড়তে থাকেন। কিছু কিছু সুযোগ সুবিধে তারা দেন, ওই যে বললাম, নট অ্যাট দ্য কস্ট অফ দেয়ার ইডিওলজি। ইডিওলজিক্যালি একেবারেই এই দলটা কম্প্রোমাইজ করে না, একেবারেই খুব মতাদর্শ ভিত্তিক একটা দল, এবং সেই সমস্ত পরিবর্তন পশ্চিমবঙ্গে হতে শুরু করেছে, আমরা দেখতেই পাচ্ছি প্রতিদিন। পশ্চিমবঙ্গ দিবস থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মদিন উপলক্ষে দীর্ঘ সময় ধরে শ্যামাপ্রসাদকে উদযাপন করা নানা জায়গায়, পশ্চিমবঙ্গের স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, এই ধরনের যে পরিবর্তনগুলো, সেগুলো তো এখানে আমরা দেখতে শুরুই করেছি। গভর্নেন্সের পার্টেও অনেকগুলো ইমপ্রুভমেন্ট আমরা ইতিমধ্যে দেখেছি, সেটাও মানতে হবে। যেমন ডেফিনেটলি হকার উচ্ছেদটা অত্যন্ত, আমি বলবো যে, ভুল পদক্ষেপ হয়েছে। যেমন আমি বলবো যে নির্বিচারে বাড়ি ঘরদোর ভেঙে ফেলা, বিশেষ করে গরিব মানুষের, সেটা ভুল পদক্ষেপ হয়েছে। আমি বলবো যে মিড ডে মিলে কলকাতায় ইসকনকে দায়িত্ব দিয়ে দেওয়াটা একটা ভুল পদক্ষেপ হয়েছে। তেমন অনেক ভালো পদক্ষেপও এই বিজেপি সরকার কিন্তু নিয়েছে, যেগুলো মানুষকে সন্তুষ্ট করতে চলেছে। যেমন চাকরির ক্ষেত্রে একটা বিরাট বড় ভ্যাকেন্সি ডিক্লেয়ার করেছে, স্কুল কলেজগুলোর থেকে শূন্য পদ তার ডেটা নিয়েছেন এবং সেটা সবাই জানতে পারছেন। ডিএর যে বিষয়টা দীর্ঘকালীন ধরে ঝুলেছিল, যদিও সেখানে একটা খুব মানে কৌশলী চাল আছে বিজেপি এর এই নতুন সরকারের, কিন্তু তবু এই মেসেজটুকু গেছে যে এই সরকারটা ডিএ দিতে চায়, এটা একটা অংশকে সন্তুষ্ট করছে। এবং একই সঙ্গে যেটা মানে আমি খুবই গুরুত্ব দিয়ে বলবো, সেটা হচ্ছে পুলিশকে অনেকখানি স্বাধীনতা দিচ্ছে, বা আমি বলবো যে সক্রিয় করে তুলেছে। যেমন দেখা গেল যে যারা তামান্নার হত্যায় অভিযুক্ত ছিল, সত্যি তো তৃণমূল কংগ্রেস যতদিন ক্ষমতায় ছিল তারা তো ধরা পড়েনি, কিন্তু অতি দ্রুত আমরা দেখলাম যে তারা ধরা পড়লো। নদিয়ার ওই ছেলেটি, তার বাবা মাকে যেভাবে খুন করা হয়েছিল, দেখলাম সেক্ষেত্রেও খুব দ্রুত পুলিশ কিন্তু ব্যবস্থা নিল। এই যে পুলিশকে তৎপর করে তোলা, জাহাঙ্গীরকেও পুলিশ ধরলো, সব্যসাচী তাকে পুলিশ ধরলো, অনেকজন বড় বড় নেতাকে ধরেছে, তো যারা এক একটা সময় সেই অঞ্চলে ত্রাস হয়ে উঠেছিলেন। তো এইটাও কিন্তু, এদের শাস্তি হোক, মানুষের একটা বড় অংশ তো চাইছিল, তো এটাও কিন্তু মানুষকে অনেকখানি সন্তুষ্ট করছে। এই যে ডিম ছড়াটা একটা পরিকল্পনা, কিন্তু একই সঙ্গে আমি একদম উড়িয়ে দেবো না যে তার মধ্যে কোথাও একটা মানুষের স্বতঃস্ফূর্ত রাগ মিশে নেই, কোথাও একটা মানুষের স্বতঃস্ফূর্ত রাগ প্রতিফলিত হচ্ছে না। তো এই সব দিক বিবেচনা করেই আমার নিজের ধারণা, যত দিন যাবে একটা অংশের মানুষের বিজেপি সরকারের প্রতি ক্ষোভ বাড়তে থাকলেও আমার নিজের ধারণা, যেমন অন্নপূর্ণা ভান্ডার নিয়েও কিছুটা ক্ষোভ বাড়তে পারে বলে আমার মনে হচ্ছে, কিন্তু সামগ্রিকভাবে বিজেপি দলটা এমন একটা পরিবেশ তৈরি করে, যে রাজ্যেই ক্ষমতায় এসেছে খেয়াল করলে দেখবো সেখানে দীর্ঘদিন থেকেছে, খুব দ্রুত বিজেপিকে সেই রাজ্য থেকে মানে ক্ষমতার ত্বক থেকে সরানো যায়নি। তো সেই দিক থেকেই তাকিয়ে আমি বললাম যে এই ঘটনাগুলো ঘটতে থাকলে বিজেপি যত বেশি এখানে সুপ্রতিষ্ঠিত হতে থাকবে একটি রাজনৈতিক শক্তি হিসেবে, যত বিজেপির সরকারকে শক্তপোক্ত করে তুলতে থাকবে বিজেপি, ততই আমরা দেখব যে বিজেপির উল্টো দিকে প্রায় সমস্ত দল ধীরে 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 একত্রিত হতে শুরু করেছে। তার কারণ গোটা ভারতবর্ষেরও যে রাজনৈতিক মানচিত্র, সেখানেও কিন্তু বিভাজনটা অনেকটা এরকমই, এনডিএ একদিকে, আরেকদিকে ইন্ডি জোট। তো এখানে বিজেপির সঙ্গে জোট করার মতো সেই অর্থে কোনো দল নেই আপাতত। ওই যারা আসলে কোনো দলই নয় তারা হয়তো বিজেপির সঙ্গে থাকতে পারেন, ওই ঋত তৃণমূল, কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল, এরা। তো কিন্তু বাকি যেটা আমি বললাম যে আগামী দিনে আমার নিজের ধারণা যে 10 বছরের মাথায় যদি আমরা আবার বসি, তাহলে দেখবো যে তখন আমরা এটা নিয়েই কথা বলছি যে একদিকে বিজেপি, আরেকদিকে সমস্ত বিজেপি বিরোধী দলগুলো। সেই সম্ভাবনাকে আমি কিন্তু মানে সুদূর ভবিষ্যতে একেবারেই উড়িয়ে দিচ্ছি না। রাজনীতি তো ওই আবার বলছি সম্ভাবনার শিল্প বটেই। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে
চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।